এই মুহূর্তে বেগম জিয়াকে বিদেশ নেওয়ার অবস্থা নেই। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলে ব্যবস্থা। শাশুড়ির পাশে জোবাইদা। দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান। সিলেট বিভাগে 239টি ক্রসিং এর 167টি অবৈধ। পথচারী ও যানবাহন পারাপারে প্রায় ঘটছে দুর্ঘটনা। লোকবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের দ্রুত নিয়োগের আশ্বাস। রাজধানীতে এখনো জমেনি শীত পোশাকের কেনাবেচা। বছর ব্যবধানে বিক্রি নেমেছে অর্ধেকে। দাবি বিক্রেতাদের, দাম বাড়তির অভিযোগ ক্রেতাদের। আগস্ট থেকে প্রতি মাসেই কমছে রফতানি আয়। ঘুরে দাঁড়ানোর পূর্বাভাস নেই এলসি নিষ্পত্তিতে। বাড়ছে চীন ভারতের কাছে বাজার হারানোর শঙ্কা। রাজনৈতিক অনিশ্চয়তা দূর করার তাগিদ। এবং শান্তি চুক্তির খুবই কাছাকাছি রাশিয়া ইউক্রেন। দাবি ন্যাটোর মার্কিন দূতের। ইতিবাচক বলছে কিয়েভও। পাল্টাপাল্টি হামলা অব্যাহত দুই দেশের। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শারীরিক অবস্থা বিবেচনায় এখনই বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে উল্লেখ করে জানান, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে পাঠানো হবে বিদেশে। সুস্থতা নিয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। এদিকে দ্বিতীয় দিনেও শাশুড়িকে দেখতে হাসপাতালে আসেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ফুসফুসের সংক্রমণ সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে 23 নভেম্বর ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। সবশেষ অ্যান্ড্রোস্কোপির পর পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য 4 ডিসেম্বর লন্ডন নেয়ার কথা থাকলেও এখনও তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থায় দীর্ঘ যাত্রা করে লন্ডন নিতে সায় দেয়নি মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। চেয়ারপারসনের চিকিৎসায় বিশেষজ্ঞ প্যানেল আন্তরিক চেষ্টা করছে এবং তার পরিবার ও দল অবহিত রয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানান ডাক্তার জাহিদ। দোয়া প্রার্থনা করেন দেশবাসীর। দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন। এদিকে শুক্রবার লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও তত্ত্বাবধান করবেন চিকিৎসা কার্যক্রম। শনিবার দুপুরেও তিনি দেখতে আসেন বেগম খালেদা জিয়াকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। যে কোনো সময় দেশে ফেরা নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে গুঞ্জন অকারণ বলছেন বিএনপি নেতারা। তফসিল পেছালে গণতন্ত্রের যাত্রা ব্যাহতের শঙ্কাও দলটির। শনিবার কক্সবাজারের চকরিয়ায় পথসভা করে বিএনপি। কর্মসূচিতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণই পাহারা দেবে ভোটের। এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার দেশে ফেরা নিয়ে গুঞ্জন অকারণ বলেও মন্তব্য করেন তিনি। আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। এদিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপযুক্ত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তফসিল বিলম্বিত হলে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। যখন মনে করবেন তিনি তখনই আসবেন,
এবং জনগণের নেতৃত্ব দিবেন। এইখানে কোনো কুণ্ঠা নেই। সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে, এটা কোনোদিন আর মানুষের কাছে আসবে না। এদিকে রাজধানীর কমলাপুরে বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মত বিনিময় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে ভোট চাচ্ছে। এখন মাঠে নামছে জান্নাতের টিকিট নিয়ে, আবার বলে যদি আমরা হেরে যাই তাহলে কোরআন হেরে যাবে। এরা এখন ধর্মকে বিকৃত করে ভোট চাচ্ছে। বিএনপি কখনোই চাঁদাবাজদের প্রশ্রয় দেয় না বলে জানান মির্জা আব্বাস। বিএনপি কখনো চাঁদাবাজদের প্রশ্রয় দেয় নাই। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ভোটের জন্য মরিয়া দল এখন ভণ্ডুলের চেষ্টায়, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রশাসনিক কিওর চেষ্টা হলে তা রুখে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সিলেটে বিভাগীয় সমাবেশে নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন জামায়াত সহ ৮ ইসলামী দলের নেতারা। জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ ৮ দলের সপ্তাহব্যাপী বিভাগীয় সমাবেশের পর্দা নামল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। শনিবার সকাল থেকেই সমাবেশ স্থলে ভিড় করেন ৪ জেলার হাজারো নেতাকর্মী। একে একে মঞ্চে আসেন ৮ দলের শীর্ষ নেতারা। অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে ৮ দল রাজপথে নামতে বাধ্য হুঁশিয়ারি দেন, যারা চাঁদাবাজি, দুর্নীতি আর অপরাধে নিমজ্জিত, আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বলেন, কোনোভাবেই আর ফিরতে দেয়া হবে না ফ্যাসিবাদ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নতুন করে একটি দল দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। আহ্বান জানান দেশপ্রেমিক এবং ইসলামী সকল দলকে ঐক্যবদ্ধ হবার। এখন তারা ভিন্ন সুরে কেউ কথা বলতে শুরু করেছে। কেউ যদি আবার চিন্তা করে জনগণের সমর্থন পাবো না, তাহলে ঢাকা থেকে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের পেড়ে খাইদা করবো। তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না। ৭ বিভাগের পর আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতারা। নতুন রাজনৈতিক শক্তিকে জনগণ নিজেদের শক্তি হিসেবে গ্রহণ করবে, সমাবেশে এমনই মন্তব্য করেছেন দলগুলোর শীর্ষ নেতারা। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শফিক মুন্সি, সময় সংবাদ। নির্বাচনে ডিস্টার্ব করলে বাংলাদেশ থেকে ভারতকে লেজ গুটিয়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। একই আয়োজনে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার বিকেলে এনসিপির প্রফেশনাল উইংয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্প্রিটে আলোকিত পেশাজীবীদের নতুন সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ। রাজনৈতিক অচলাবস্থা, সংস্কার, দুর্নীতি আর পেশাজীবীদের ভূমিকা নিয়ে একে একে বক্তব্য দেন এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের নির্বাচনে ভারতকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ডিস্টার্ব করলে পরিণতি ভালো হবে না। আমরা কোন দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই, সবকিছু বন্ধ হয়ে যাবে, ল্যান্ড গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। তফসিল ঘোষণা না হতেই বিএনপি জামায়াতের অস্ত্র মহড়ার সমালোচনা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের এখন তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল,
সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয় তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। অনুষ্ঠানে নাভিদ নওরোজ শাহকে আহ্বায়ক ও তৌহিদ হোসেন মজুমদারকে সদস্য সচিব ঘোষণা করে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের কমিটির ঘোষণা দেন আক্তার হোসেন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। সিলেট আখাউড়া রেল সেকশনে 167টি অরক্ষিত রেল ক্রসিংয়ের প্রতিটিই যেন মৃত্যু ফাঁদ, অথচ এসব অবৈধ রেল ক্রসিং দিয়ে প্রতিদিনই পার হচ্ছে পথচারী ও যানবাহন। প্রায় ঘটছে দুর্ঘটনা। তথ্যমতে 10 বছরে বেশ কয়েকটি দুর্ঘটনায় 25 জনের মৃত্যু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে লোকবল সংকটে রেলগেট বাড়ানো সম্ভব হচ্ছে না। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। নেই গেট, নেই রেলওয়ের লোকজন, প্রতিদিন অতিক্রম করছে 6 জোড়া ট্রেন। ঝুঁকিপূর্ণ ক্রসিং নিরাপদ করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। বৈধ 72টি গেটেও প্রায় উপস্থিত থাকেন না গেটম্যান। 30 সেকেন্ড ডিস্টেন্স ট্রেন চলে গেছে, আমি পার হয়েছি, বাট আমি ট্রেন যাচ্ছে সেটা আমি খেয়াল করতে পারি নাই। বাচ্চারা তো এগুলো বুঝে না, মনে হয় সময় দৌড় দিলে অ্যাক্সিডেন্ট হইবই। 2টা প্রতিষ্ঠান আছে, একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের বাচ্চারা একটু নার্ভাস হয়ে যায় যখন ট্রেন নেয়। মনে করি জরুরি এই জায়গায় গেট দেওয়া উচিত মনে করি। 2021 সালের জরিপে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সিলেট বিভাগে 239টি রেল ক্রসিংয়ের মধ্যে 167টি অবৈধ হিসাবে চিহ্নিত। এসব লেভেল ক্রসিং নেই সরকারি অনুমোদন, নেই গেটও। অরক্ষিত এইসব লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিনই শিক্ষার্থী সহ নানা বয়সী নারী পুরুষ শিশু পারাপার হচ্ছেন। বৈধ ও অরক্ষিত লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণহানি সহ অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করলেও টনক নড়েনি রেলওয়ে কর্তৃপক্ষের। তবে দ্রুত জনবল নিয়োগ দেওয়ার কথা জানালেন স্টেশন ম্যানেজার। অবৈধ রেলগেট আছে, ওখানে আমাদের রেল প্রশাসন চেষ্টা করেছে ওগুলো লোকবল নিয়োগ দিয়ে রেলের আওতায় নিয়ে আসার জন্য। তো যেহেতু এখন লোকবল নাই সেই জন্য আমরা পারতেছি না। যেহেতু অবৈধ এই গেটগুলোর কারণে অনেক অ্যাক্সিডেন্ট ঘটতেছে, সেই জন্য আমাদের রেল কর্তৃপক্ষ খুব সিনসিয়ার, যত দ্রুত সম্ভব লোকবল নিয়োগ করে এই গেটগুলো আমাদের রেলের আওতায় নিয়ে আসবে। 2016 সাল থেকে চলতি বছর পর্যন্ত সিলেটের শিববাড়ি, ফেঞ্চুগঞ্জের ইলাসপুর, মাইজগাঁও, ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিং, কুলাউড়া স্কুল চৌমোহনা ও বরমচাল রেল ক্রসিংয়ে বেশ কয়েকটি দুর্ঘটনায় 25 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাড়ছে শীত, বাড়ছে গরম পোশাকের চাহিদা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসছেন পাইকাররা। দাম বাড়তির অভিযোগ তাদের, আর বিক্রেতারা বলছেন গেল বছর এ সময় যে পরিমাণ বেচা কেনা হয়েছে এবার তা নেমেছে অর্ধেকে। তবে যোগাযোগের ফিরিস্তি বিবেচনায় বিক্রি বাড়ার আভাস পাচ্ছেন তারা। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। রোদের অপেক্ষায় শীতের সকাল, কুয়াশা ভেদ করে কর্মব্যস্ত গ্রামীণ জনপদ, কেউ বা মশগুল গল্প আড্ডায়। ঋতু বদলের এই চক্রে ক্রমেই কমছে দিনের তাপমাত্রা, তাই তো বিভিন্ন অঞ্চলের পাইকারদের আনাগোনা বাড়ছে রাজধানীর শীতের পোশাকের দোকান মার্কেটে। পাইকারি নিয়ে আমি খুচরা বিক্রি করি, আমার দোকান হচ্ছে গাজীপুর বাংলা বাজার। শীতের এখন আমি সব তো আপডেট ডিজাইন চয়েস করে আমি আপডেট ডিজাইনগুলাই তুলতেছি। তো মোটামুটি আছে, অমন আমরা ফেভার হইতে পারি নাই বা অমনই হয় নাই অন্তরি, দেখা যাক আল্লাহ দিলে আরো কিছুদিন আছে কোন অবস্থায় যায়। এবারও শাল, সোয়েটার, কানটুপি, জ্যাকেট, মাফলার, ট্রাউজার থেকে শুরু করে কম্বল চাহিদা বেড়েছে সবকিছুরই। সেই সঙ্গে দাম বৃদ্ধির অভিযোগ রয়েছে ক্রেতার, যা মানছেন বিক্রেতারা। মার্কেটে মেয়েদের যা কিছু কেনাকাটা করতে চাইবেন সবকিছু দাম। আমরা তো একটু কমের দিকে যাবো, ওনারা চাইবে ওনাদের লাভ হোক, আমরা চাইবো আমাদের লাভ হোক। বিক্রেতাদের হিসাব, এবার তাদের বিক্রি নেমেছে অর্ধেকে। পর্যাপ্ত মজুদ নিয়ে অপেক্ষায় আছেন বিক্রি জমে ওঠার। তবে শীত একটু কম, তো আশা করি শীতটা যদি পড়ে তাহলে আমাদের বেচা কিনা আরেকটু ভালো হবে। দেশের পরিস্থিতিও ভালো না, তাই বেচা বিক্রি আগের থেকে অনেক কম হচ্ছে। মানানসইয়ের পাশাপাশি কেনাকাটায় গুরুত্ব পাচ্ছে উল সহ হাল পেশনের পোশাক। রাজধানীর ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতান সব জায়গাতেই ক্রেতাদের ভিড় বাড়বে শীত পড়ার সাথে সাথেই, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। অন্যদিকে ক্রেতারা প্রত্যাশা করছেন দাম যদি একটু সাধ্যের মধ্যে থাকে তাহলে স্বস্তিতে হবে শীতের পোশাকের কেনাকাটা।
তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। টানা 4 মাস ধরে কমছে তৈরি পোশাক সহ দেশের মোট রফতানি আয়। কমছে ব্যাক টু ব্যাক এলসি নিষ্পত্তিও, যা পূর্বাভাস দিচ্ছে আগামীতে রফতানি আয় আরও কমার। এর কারণ হিসেবে উদ্যোক্তাদের দাবি, পোশাকের বেসিক আইটেমের দাম কমিয়ে ইউরোপের বাজার দখলে নিচ্ছে ভারত চীন। রয়েছে বাড়তি মার্কিন শুল্ক উৎপাদকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাও। এ অবস্থায় ক্রয়াদেশ বাড়াতে জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা দূর করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। রফতানির জন্য দরকারি পণ্য আমদানিতে ব্যাক টু ব্যাক এলসি খোলা এবার গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় কমেছে 13.81%। আর এ সময়ে নিষ্পত্তি কমেছে 1.87%। এ সময়ে মূলধনী যন্ত্রপাতি ও মধ্যবর্তী পণ্য আমদানিতে এলসি খোলা বাড়লেও বড় ব্যবধানে কমেছে নিষ্পত্তি। আমদানিতে এমন বেহাল দশার প্রতিফলন ঘটেছে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়েও। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির মাসিক প্রতিবেদনের তথ্য, বছর ব্যবধানে রপ্তানি আয় কমার ধারাবাহিকতা ধরে রেখে নভেম্বরে এ খাতের আয় এসেছে $314.09 কোটি। গেল বছরের একই সময়ের তুলনায় 5% কম। ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন আসার কারণে আমাদের বায়াররা কিন্তু প্যানিক। তারাও জানে না যে কোন রুলটা তার প্রতি কীরকম ইমপ্লিমেন্টেশন হবে। ইনফ্লেশন হাই রেট চলতেছে, সেজন্য তারা অর্ডারও আমাদেরকে কম দিয়েছে তাদের ইনভেন্টরি কমানোর জন্য। তৈরি পোশাক রপ্তানিতে মন্দার ধাক্কা লেগেছে মোট রপ্তানি আয়েও। বছর ব্যবধানে 5.5% বেশি কমে গেল নভেম্বরে মোট রপ্তানি আয় এসেছে $389.16 কোটি। তবে জুলাই প্রবৃদ্ধির প্রভাবে 5 মাসের যোগফলে রপ্তানি আয় বেড়েছে 0.62%। বাংলাদেশের উপর যে 20% ট্যারিফ ধার্য করা হয়েছে, সেটার একটা পার্ট আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, যেটা আমরা মনে করি আনইথিক্যাল এবং আমাদের পক্ষে কোনোভাবেই সেটা পে করা সম্ভব না। ভারত এবং চায়না ট্যারিফের কারণে তারা যদি এই আমেরিকাতে তারা একটু প্রেশারে পড়লো, তারা কিন্তু ইউরোপে ঝুঁকে পড়ছে। ইউরোপে গিয়ে আমাদের যে মার্কেট ছিল সেই মার্কেটে তারা কিন্তু অলমোস্ট দখল করে নেওয়ার কাছাকাছি চলে গেছে এবং তারা কিন্তু সেখানে আমাদের থেকে কম প্রাইজে মার্কেট অর্ডার নিয়ে নিচ্ছে। পোশাক শিল্পের পতনের মধ্যেও এগিয়ে চলছে চামড়া খাত। নভেম্বরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় এসেছে $9.8 কোটি, যা গেল বছরের একই সময়ের চেয়ে 5.14% বেশি। আগামীতে এই পণ্যগুলো সহ আমাদের উদীয়মান অন্য খাতগুলোতে আমাদের আরও বেশি $1 বিলিয়ন পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করা দরকার। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক শতাংশের হিসাবে সুবিধাজনক হলেও বাস্তবতার নিরিখে অসুবিধায় ফেলেছে বাংলাদেশকে। শুল্কের ভারে চাপ বেড়েছে ইউরোপের বাজারেও। এই অবস্থায় রাজনীতিকরা সহ নীতি নির্ধারকদের উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। এক্সপোর্টের যে অর্ডার, সেটা কিন্তু ইমেজের উপর ডিপেন্ড করে। আমাদের কিন্তু এই যে ক্রেডিট রেটিং, সেটা কিন্তু বাড়েনি। 20% শুল্ক হলে এবং তার জন্য অনেক বড় বড় ত্যাগ স্বীকার করলাম আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন রকম চুক্তিও করলাম। তো এরপরে যদি আমরা ফল না পাই সেটা, তো তাইলে এখন এটা আমাদের তো নতুন করে একটা কৌশল নির্ধারণ করতে হবে এবং সেটার জন্য আমি মনে করি যে আসলে মূল দায়িত্ব এখন রাজনীতিবিদদের এবং যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করতে চান, তো তাদের পরিষ্কার করে আসলে এখানে কর্মপরিকল্পনা তৈরি করা দরকার। রপ্তানি বাজারে বড় ধরনের পতনের মুখে পড়েছে পাট ও পাটজাত পণ্য, আশা জাগানো হোম টেক্সটাইল ও বাইসাইকেলের রপ্তানি আয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাড়তি ট্যারিফ, তুচ্ছ অজুহাতে শ্রমিক অসন্তোষ সহ নানা জটিলতায় তৈরি পোশাক খাতের রফতানি আয়ের প্রবৃদ্ধি কমলেও শেষ মুহূর্তে আশার আলো দেখাচ্ছে চাইনিজ হলিডে। যুক্তরাষ্ট্রের বাজারে চীনের অতিরিক্ত ট্যারিফের কারণে গার্মেন্টস অর্ডার যেমন বাংলাদেশমুখী হচ্ছে, তেমনি চাইনিজ হলিডের দীর্ঘ ছুটির কারণেও বাংলাদেশে অর্ডার কিছুটা বাড়ছে বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে 16.13 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় মাত্র 0.9% বেশি। অবশ্য সেপ্টেম্বর ছাড়া বাকি মাসগুলিতে রপ্তানি হয়েছে 3 বিলিয়ন মার্কিন ডলার করে। প্রচলিত বাজারগুলো থেকে কাঙ্ক্ষিত রপ্তানি আয়ের ক্ষেত্রে জটিলতা হলো চীনের অর্ডার বাড়তে থাকায় কিছুটা আশার আলো দেখছেন বিজিএমইএ নেতারা। যেহেতু তাদের ট্যারিফের একটা বিশাল ইস্যু, সেই কারণে অর্ডার বাংলাদেশে আসতেছে এবং বাংলাদেশে আপনার অর্ডারটা বাড়বে, বিশেষ করে চাইনিজদের কারণে।
এদিকে জানুয়ারিতে শুরু হচ্ছে চীনের চাইনিজ হলিডের দীর্ঘ বন্ধ, যা ছাড়িয়ে যাবে ফেব্রুয়ারি পর্যন্ত। এই অবস্থায় অনেকটা আগেভাগে বাংলাদেশে অর্ডার প্লেস করছে চাইনিজ প্রতিষ্ঠানগুলো, যে কারণে এই 2 মাস রপ্তানি আয় কিছুটা কমলো, পরবর্তীতে বাড়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এক্সপোর্টটা একটু যেটা বাড়ছে, যেটা ডাটাতে আসছে, সেটা বেসিক্যালি আপনার ক্রিসমাস এবং আপনার যে ব্ল্যাক ফ্রাইডের যে কিছুটা এক্সপোর্ট নভেম্বর হয়েছে, যার ধরুন গত মাসে একটু এক্সপোর্টটা 3 মিলিয়নের মতো একটু বাড়তি দেখা যাচ্ছে গত বছরের তুলনায়। রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জের 2100টি গার্মেন্টস কারখানায় 33 লাখ, চট্টগ্রামের 464টি কারখানায় 11 লাখ শ্রমিক রয়েছে। এর বাইরে দেশের 8টি ইপিজেডে রয়েছে 600 গার্মেন্টস কারখানা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে চীনের ট্যারিফ জটিলতার পাশাপাশি চাইনিজ হলিডের কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গার্মেন্টসগুলোতে বিদেশি অর্ডার কিছুটা বাড়ছে। কর্মচাঞ্চল্য ফিরছে তৈরি পোশাক খাতে। তবে নানামুখী জটিলতায় গার্মেন্টস সেক্টরের এ প্রবৃদ্ধি ধরে রাখা এখন কঠিন চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে তুচ্ছ অজুহাতে চট্টগ্রামের ইপিজেড সহ বেশ কিছু গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। তার প্রভাব আগস্ট এবং অক্টোবর মাসে চট্টগ্রামের কারখানাগুলোর রপ্তানি আয়ও কমে গিয়েছিল। তবে বর্তমানে অর্ডার বাড়তে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নড়েচড়ে বসেছে প্রশাসন, শিল্প পুলিশ, গার্মেন্টস মালিক, শ্রমিক। ত্রিপক্ষীয় সমঝোতার পাশাপাশি বাড়ানো হয়েছে কারখানাগুলোতে গোয়েন্দা নজরদারি। যেহেতু একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে, এই অবস্থাটা ধরে রাখার জন্য আমরা যখনই কোনো গার্মেন্টসে কোনো ধরনের সমস্যা হবে, আমরা সম্মিলিতভাবে সেটা অ্যাড্রেস করব এবং এই সংক্রান্তে আমাদের কন্টিনিউয়াস একটা গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ 36.15 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করলো। 2024-25 অর্থ বছরে তা বেড়ে 39.34 বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছিল। 2025-26 অর্থ বছরে 40 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করেছিলেন গার্মেন্টস মালিকেরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আশার আলো জাগিয়ে বিনিয়োগকারীদের আবারও হতাশ করেছে ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহ হয়েছে সূচকের পতন, কমেছে বাজার মূলধন। এ সময় তালিকাভুক্ত 21 খাতের মধ্যে 18টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা। দাম বৃদ্ধির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় খানিকটা দাপট কমলেও একক আধিপত্য ধরে রেখেছে জেড ক্যাটাগরির। তবে গেল সপ্তাহে বেড়েছে শেয়ার লেনদেন করা বিও অ্যাকাউন্টের সংখ্যা। সূচক ও মূলধন বৃদ্ধির সুবাতাস নিয়ে গেল সপ্তাহে লেনদেন শুরু হয় ঢাকার পুঁজিবাজারে। তবে বিনিয়োগকারীদের হতাশায় ফেলে শেষ হয় শেষ দিনের কার্যক্রম। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 141 পয়েন্ট, যেখানে 159 পয়েন্ট বেড়েছিল আগের সপ্তাহে। সূচকের পাশাপাশি 1% বেশি কমে 6,84,762 কোটি টাকায় নেমেছে বাজার মূলধন। দৈনিক লেনদেনের হিসাবে দেখা যাচ্ছে, গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে সর্বোচ্চ 492 কোটি 55 লাখ টাকা হয়েছে প্রথম কার্যদিবসে। উত্থান পতনের শেষ দিনে যা নেমেছে 364 কোটি 37 লাখ টাকায়। খাতভিত্তিক লেনদেনের চিত্রে 21টির মধ্যে ব্যাংক, বিমা ও সুদ প্রকৌশল সহ 18টিতে কমেছে দৈনিক গড় লেনদেন। দাম বৃদ্ধির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় জেড ক্যাটাগরির কোম্পানির দাপট বেশ খানিকটা কমলেও ধরে রেখেছে একক আধিপত্য, অর্থাৎ 10টির মধ্যে অর্ধেকই দখলে ছিল জেড ক্যাটাগরির। আগের 2 সপ্তাহে অবশ্য 8টি ও 10টিই ছিল মন্দাখ্যাত এই ক্যাটাগরির প্রতিষ্ঠানের দখলে। এমন মন্দাভাবে সপ্তাহ পার করার মধ্যে পুঁজিবাজারের হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর হালনাগাদ পরিসংখ্যান, গেল সপ্তাহে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা কমেছে, অর্থাৎ লাভের আশায় ফেলে রাখা অ্যাকাউন্টে আবারও লেনদেন শুরু করেছেন বিনিয়োগকারীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজের বাজার সহনীয় রাখতে কাল থেকে সীমিত আকারে আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। শনিবার সন্ধ্যায় সিদ্ধান্তের কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। জানানো হয়েছে, প্রতিদিন 50টি করে আমদানির অনুমতি বা আইপি ইস্যু করা হবে। প্রত্যেক আইপিতে সর্বোচ্চ 30 টন করে পেঁয়াজ আমদানি করা যাবে। যেসব আমদানিকারক 1 আগস্ট থেকে আমদানির অনুমতির আবেদন করেছেন, তারাই কেবল আবেদন করতে পারবেন এবং একজন একবারই সুযোগ পাবেন। অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। পুরনো বিল্ডিংগুলোতে খসে পড়েছে পলেস্তারা।
অপরিকল্পিতভাবে নগরায়নে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতে নেত্রকোনা শহর। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আলপনা বেগমের পাঠানো তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। বাড়িগুলো বেশিরভাগই একটার সঙ্গে আরেকটা লাগোয়া। এছাড়া রয়েছে শত বছরের পুরনো ভবনও। মগরা ও ধলাই নদী বেষ্টিত নেত্রকোনা পৌর শহরটি 21.02 বর্গ কিলোমিটার। এই শহরে প্রায় 1,02,000-এর বেশি মানুষের বসবাস। বেশিরভাগ ঘরবাড়ি অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। পুরনো বিল্ডিংগুলোতে খসে পড়েছে পলেস্তারা। এতে ঝুঁকিতে রয়েছেন বাসিন্দারা। বিল্ডিংগুলো তদারকি করা এবং অনুমোদনের ক্ষেত্রে বেআইনি কাজ হলে ব্যবস্থা নেওয়ার দাবি বিশিষ্টজনদের। একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব কতটুকু হবে এটা কিন্তু তারা নির্ধারণ করছেন না, কিন্তু এটা যে আমাদের জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে এটা কিন্তু তাদেরকে ভাবতে হবে। পৈতৃক বাড়িগুলো এগুলোর কোনো প্ল্যান ছাড়া করা, যার কারণে আমরা একটু বেশি ঝুঁকিতে থাকি। 7তলা 8তলা বিল্ডিং হচ্ছে এবং এইগুলি যে প্রকৌশলগতভাবে সেইগুলি ভায়াবল কিনা, সঠিকভাবে নির্মিত হয়েছে কিনা সেইগুলি দেখার জন্য কিন্তু এখনই একটা তদন্ত দরকার। এত ছোট ছোট রোড যে দুর্যোগপ্রবণ এলাকায় পৌঁছাবে সেই জায়গাটুকুও কিন্তু আমরা নেত্রকোনা শহরে তেমন একটা পাবো না। পুরনো ঘরবাড়িগুলো নির্মাণে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। আর বিল্ডিং অনুমোদন দেওয়ার জন্য প্ল্যানার নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তারা। যারা অনুমোদন নেয়নি সেটার বিরুদ্ধে আমরা একটা তালিকা করতেছি, যাতে সামনে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় এবং আমরা যেগুলা দিব সেইগুলা যাতে যথাযথভাবে সেই নিয়ম মেনে বিল্ডিংগুলো করে এক্সট্রা মনিটরিং করব। বিল্ডিং কোড মেনে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানিয়ে ফায়ার সার্ভিস বলছে শহরের পুরাতন কোনো বিল্ডিংই নিয়ম মেনে করা হয়নি। বড় ধরনের ভূমিকম্প হলে শহরে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। আগে যে বিল্ডিংগুলো হয়েছে সেই বিল্ডিংগুলা স্ট্রাকচারাল বিল্ডিং না, এখন নতুন করে যে বিল্ডিংগুলো হচ্ছে এগুলো মোটামুটি বিল্ডিং কোড মেনে স্ট্রাকচারাল বিল্ডিং হচ্ছে। 1996 সালে নেত্রকোনা পৌরসভাটি ক শ্রেণীতে উন্নীত হয়। পৌরসভার তথ্য মতে হোল্ডিং সংখ্যা 16,498টি। এছাড়া 50টি শিক্ষা প্রতিষ্ঠান, 59টি মসজিদ, 11টি মন্দির, 3টি কবরস্থান, 3টি শ্মশানঘাট ও 3টি বাস টার্মিনাল সহ 12টি হাট বাজার রয়েছে পৌরসভায়। সময় সংবাদ, নেত্রকোনা। জামালপুর শহর রক্ষা বাঁধের রেলিং ভেঙে ব্রহ্মপুত্র নদের ওপর মাটি ভরাট করে সড়ক নির্মাণের চেষ্টা করে এলাকাবাসী। জেলা প্রশাসন রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে মাটি সরিয়ে দিয়েছেন। তবে এলাকাবাসীর অভিযোগ, নদের ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগে আছেন তারা। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর শহর ঘেঁষা শেরপুর জেলার চরপক্ষিমারি ইউনিয়নের কুলুচর গ্রাম। এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। দীর্ঘ 26 বছর ধরে ব্রহ্মপুত্র নদের উপর একটি সেতু নির্মাণে জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন দফতরে দাবি করে আসছেন এলাকাবাসী, কিন্তু কোনো কাজ না হওয়ায় তারা নিজেরাই মাটি ফেলে নদ ভরাট করে রাস্তা তৈরির উদ্যোগ নেন। নদের পাড়ের এলজিইডির রাস্তার রেলিং ভেঙে রাস্তা নির্মাণের বিষয়টি টের পায় 2 জেলার প্রশাসন। এরপর যৌথভাবে অভিযান চালিয়ে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। তবে এলাকাবাসী জানান, নদের উপর সেতু না থাকায় যাতায়াতে অসুবিধা সহ তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে বিপাকে পড়তে হয়। জামালপুর শহরের পানি নামার জন্য যে নদীটা আছে এটা পারাপার হওয়ার জন্য আমাদের কোনো ব্যবস্থা নাই। আমাদের অনেক চলাফেরার জন্য অনেক কষ্ট, সমস্যা। আমাদের সরকার কেউ কোনো চায় দেখে না। রেলি যে ভাঙ্গা হয়েছে এটার জন্য মনে করেন পৌরসভা কাগজ দেওয়া হয়েছে, পৌরসভা অনুমতি তো দিছে, সেজন্য ভাঙ্গা মনে করেন আমরা আপাতত আমাদের চলাফেরার জন্য আমরা এটু করতেছি। কিছু বিরুদ্ধে দল আছে, দলেরা এখান মানে রাস্তাটা দিতেছে না। প্রশাসন বলছে নদের উপর রাস্তা তৈরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নদীর গতিপথ বন্ধ করে একটি রাস্তা নির্মাণে অপপ্রচেষ্টা করেছিল। আমরা খবর পেয়ে শেরপুর জেলা প্রশাসক এবং জামালপুর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে কার্যক্রম গ্রহণ করেছি। এই কাজ যারা করেছে আমরা তাদেরকে প্রয়োজনীয় আমরা আইনগত ব্যবস্থা নিব। কুলুচর গ্রামে 5 শতাধিক পরিবারের বসবাস। চরাঞ্চলে ধানসহ সব ধরনের সবজির আবাদ করেন তারা। সময় সংবাদ, জামালপুর। শুষ্ক মৌসুমে সেচ সুবিধা দিতে শেরপুরের 2 উপজেলায় পাতকুয়া নির্মাণ করা হলেও সুবিধা পাচ্ছেন না কৃষক। তাদের অভিযোগ, 3 বছর ধরে অচল হয়ে আছে 23টি সৌরচালিত পাতকুয়া। চুরিও হয়ে গেছে অনেক যন্ত্রপাতি। রক্ষণাবেক্ষণের অভাবে লোকসানের পথে কোটি টাকার প্রকল্প। এ বিষয়ে কথা বলেনি বিএডিসির ক্ষুদ্র সেচ বিভাগের সহকারী প্রকৌশলী।
শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। শুষ্ক মৌসুমে শেরপুরের নকলা ও নালিতাবাড়িতে কৃষকদের সেচ সুবিধায় নির্মাণ করা হয় সৌরচালিত পাতকুয়া বা ডাগ ওয়েল প্রকল্প। এই প্রযুক্তিতে পাতকুয়া থেকে পানি তুলে সেচ দেওয়া হয় জমিতে। 118 ফুট গভীর পাতকুয়া থেকে পানি তুলতে বসানো হয়েছিল 3000 ওয়াটার ক্ষমতা বিশেষ সোলার প্যানেল। প্রতিটি পাতকুয়া থেকে 41 জন কৃষক শুষ্ক মৌসুমে বিনা খরচে সবজি ও ধান খেতে সেচ সুবিধা পেত। শুরুর দিকে পানি পাওয়া গেলেও 3 বছর ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় কার্যক্রম। রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে যন্ত্রপাতি। পুনরায় পাতকুয়া চালুর দাবি কৃষকদের। পানির সেচ আমরা বিনা টাকায় পাইছি, কিন্তু এখন এটা অকেজো হয়ে পড়ে আছে, তাই এখন আর আমরা এটা পাচ্ছি না। সরকারি অর্থায়নরা যা করছে, অর্থ যে ব্যয় করছে, এটা মূলত ক্ষতি হয়েছে। মোটর ঠিক আছে, কিন্তু উপরের জিনিসটা ঠিক করলে ঠিক হয়ে যায়। আমার নষ্ট হয়ে গেছে, যদি সরকার এটা ঠিক করে দিত তাহলে আমাদের অনেক উপকারী হইতো। বিএডিসির ক্ষুদ্র সেচ বিভাগের সহকারী প্রকৌশলী দায় এড়িয়ে গেলেও কৃষি কর্মকর্তারা বলছেন পাতকুয়াগুলো সংস্কার করা হলে লাভবান হবেন কৃষকরা। যদি বর্তমানে মেনটেন করে আবার সঠিকভাবে পরিকল্পনা করা যায়, তাহলে এই পাতকুয়ার মাধ্যমে আমরা পরিবেশ বান্ধব উপায়ে সেচ কার্য পরিচালনা করতে পারবো। এর ফলে ভূগর্ভস্থ পানির উপরে চাপ হ্রাস পাবে এবং আমাদের কৃষকরা স্বল্প মূল্যে সেচ প্রদান করতে পারবে। 2016-17 থেকে 2018-19 অর্থ বছরে কাবিখা প্রকল্পের আওতায় বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের তত্ত্বাবধানে 23টি সৌরচালিত পাতকুয়া নির্মাণে ব্যয় হয় 2,26,00,000 টাকা। সময় সংবাদ, শেরপুর। সকালের সময় ভারতের গোয়া রাজ্যের আরপোরা গ্রামে একটি জনপ্রিয় নাইট ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতের এই অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছে পর্যটক ও রান্নাঘরের কর্মচারী। পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানায় রোববার রাতের দিকে গোয়ার আরপোরা এলাকার এক নৈশ ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরেই মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে অধিকাংশের মৃত্যু হয় আর 3 জন দগ্ধ হয়ে মারা যান। উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের হাসপাতালে নেন এবং ভবন থেকে সব মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। কর্তৃপক্ষ জানিয়েছে আগুন এখন নিয়ন্ত্রণে, তবে কিভাবে সিলিন্ডার বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতের কলকাতায় বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে সেখানে রাজনৈতিক তর্ক বিতর্ক প্রবল হয়ে উঠেছে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রকাশ্যে এলো। কলকাতা থেকে সুব্রত আচার্য জানাচ্ছে বিস্তারিত। 6 ডিসেম্বর ভাঙা হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। 33 বছর ধরে চলমান সেই বিতর্কের আগুনে নতুন সংযোজন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের প্রস্তুতি। শনিবার সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের প্রায় সব জেলা থেকে বিপুল সংখ্যক মুসলিম সমবেত হন। অনেকের হাতে সেই ভিত্তিপ্রস্তর তৈরির জন্য ইট দেখা গেছে। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল এই দিনটিকে সংহতি দিবস হিসেবে উদযাপন করেছে। কলকাতার মেয়র রোডে আয়োজিত সভায় এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নাম না করে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ করায় হুমায়ুনের সমালোচনা করেন। থেমে থাকেনি বিজেপিও। তৃণমূলকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় দূষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। মানুষের মধ্যে যে ভরসা ছিল যে ভারতবর্ষ আমার, সেই ধাঁচাটাকে ভেঙে দিয়ে সেই ভারতবর্ষের সেই ধাঁচা মানুষের বিশ্বাসের ওপর আঘাত সৃষ্টি করেছে এই বর্বর পার্টি বিজেপি, সেই আঘাত সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেস দীঘায় এর আগে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে। নিউ টাউনে দুর্গা মন্দির করার কথা রয়েছে। উত্তরবঙ্গেও বেশ কয়েকটি মন্দির তৈরির ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে প্রধান দুটি দলের মূল এজেন্ডা ধর্মকে কেন্দ্র করে ভোটারদের নিজ দলে ভেড়ানো, আর সেই এজেন্ডায় রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে প্রচারণা, মন্দির মসজিদ নির্মাণ করে চলেছে। তবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যবাসী ধর্মীয় মেরুকরণে ভাগ হন কিনা সেটা বোঝা যাবে বিধানসভার ফল প্রকাশের পর। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ও ইউক্রেন শান্তি চুক্তির খুবই কাছাকাছি পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন দূত ম্যাথিউ হুইটেকার। এদিকে শান্তি চুক্তি নিয়ে আশার আলো দেখা গেলেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে দুই দেশ। শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহে রুশ বেসামরিক স্থাপনায় হামলার জবাবে তারা 5 দফায় ইউক্রেনের সামরিক শিল্পকেন্দ্র, জ্বালানি স্থাপনা, সামরিক পরিবহন নেটওয়ার্ক ও দূরপাল্লার ড্রোন তৈরির কারখানায় আঘাত হেনেছে। এ সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 5টি নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি মার্কিন নির্মিত হিমার্স রকেট এবং মোট 1120টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করে বলে দাবি করেছে। কৃষ্ণ সাগরে নৌবহর ও 7টি ইউক্রেনীয় মানববিহীন নৌকা ধ্বংসেরও দাবি করে রুশ সেনারা। ইউক্রেন জানায় তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলে ক্রাসনোদার এলাকায় একটি বন্দর ও সামারায় একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। একই দিনে ফ্রন্টলাইনে 106টি সংঘর্ষ হয়, যার মধ্যে পোক্রোভস্ক মুখী লড়াই সবচেয়ে ভয়াবহ ছিল। শুক্রবার রাতে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে 653টি ড্রোন ও 51টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে কিয়েভের কাছে একটি রেলওয়ে হাব ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেন দাবি করে তারা 585টি ড্রোন ও 30টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কৃষ্ণ সাগরের শ্যাডো ফ্লিটের অংশ বলে পরিচিত তেলবাহী ট্যাঙ্কার কাইরোস ইউক্রেনীয় নৌড্রোনের আক্রমণে বিধ্বস্ত হয়ে পড়ে আছে বুলগেরিয়ার উপকূলে। খারাপ আবহাওয়ায় উদ্ধার অভিযান বারবার ব্যাহত হচ্ছে। তবে বুলগেরিয়া বলছে জাহাজটি স্থিতিশীল অবস্থায় ভেসে আছে এবং 10 সদস্যের বহুজাতিক ক্রু নিরাপদে রয়েছে। খাবার ও পানি মজুদ আছে প্রায় 3 দিনের মতো। এদিকে যুদ্ধের 4র্থ বর্ষপূর্তির কাছাকাছি এসে শান্তি আলোচনাও গতি পাচ্ছে। দোহার এক প্যানেলে যুক্তরাষ্ট্রের ন্যাটো দূত ম্যাথিউ হুইটেকার বলেন, মস্কো ও কিয়েভ শান্তি চুক্তির অনেক কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের নিযুক্ত শান্তি দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে। শান্তি আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত করেন তিনি। লন্ডনে সোমবার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকেও যুদ্ধোত্তর নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজা যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ শুরু না হওয়াকে যুক্তরাষ্ট্রের বড় ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দ্রুত ফিলিস্তিনে অন্তর্বর্তী স্থানীয় সরকার গঠনের মাধ্যমে হামাসের নিরস্ত্রীকরণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। ইয়েলো লাইনে বাইরের দেশে সেনা মোতায়েনের মাধ্যমে যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে মিশর। একপাক্ষিকভাবে রাফা সীমান্ত খোলার বিরোধিতা করেছে মুসলিম বিশ্বের নেতারা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে অন্তত 7 জন। নানা অজুহাতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালানো ইসরায়েলের নিত্যদিনের ঘটনা। এতে প্রতিদিন হতাহত হচ্ছেন অনেকে। স্থানীয় সময় শনিবার ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে নেতানিয়াহুর সেনারা। পূর্বাঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা। প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয়ের খোঁজে ছুটছেন বাসিন্দারা। একই দিন পশ্চিম তীরের বাসিন্দাদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা। যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আরব ও মুসলিম দেশের নেতারা। মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির পরবর্তী পর্যায়ে দ্রুত কার্যকরের দাবি তাদের। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দাবি, চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে না পারা যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বিশাল পরাজয় বলে গণ্য হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি। বলেন, ফিলিস্তিনে একটি নির্ভরযোগ্য স্থানীয় প্রশাসন ও প্রশিক্ষিত পুলিশ বাহিনী তৈরির মাধ্যমে হামাস নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করা উচিত। এমনকি স্থানীয় পুলিশ বাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করতে গোষ্ঠীটি রাজি বলেও জানান তিনি। এদিকে রাফা সীমান্ত একপাক্ষিকভাবে খুলে ফিলিস্তিনিদের মিশরে স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করেছে মুসলিম দেশের নেতারা। দোহায় এক সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী রাফা সীমান্ত 2 দিক থেকেই খুলে দেওয়া উচিত। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থেকে তা পুনর্নির্মাণের বিষয়েও সহমত জানান তারা। মিশরে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিষয়ে অসম্মতি জানিয়ে যুদ্ধবিরতির অবস্থা পর্যবেক্ষণ
পর্যবেক্ষণে দ্রুত ইয়েলো লাইনে আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রতিনিয়ত ভেনেজুয়েলার উপর সামরিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ডমিনিকান রিপাবলিকে যুদ্ধবিমান ও বিধ্বংসী জাহাজ পাঠিয়ে সাউদার্ন স্পিয়ার অভিযানে নতুন মাত্রা যোগ করেছে ওয়াশিংটন। একই সময় ভেনেজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ ও সামরিক অভিযানের কারণে দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে বলে দাবি বিশ্লেষকদের। ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক তৎপরতার অংশ হিসেবে লাতিন আমেরিকার জলসীমায় পৌঁছেছে মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যান ইউএসএস থমাস হার্নার। ফ্লোরিডার মেপোর্ট ঘাঁটি থেকে সোমবার যাত্রা করা জাহাজটি এর আগে চলতি বছর 2 দফা লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন ছিল। শুধু তাই নয়, শিগগিরই ডমিনিকান রিপাবলিকে কয়েকটি মার্কিন সামরিক উড়োজাহাজ নামার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওয়াশিংটন বলছে এটি মাদক বিরোধী অভিযান, যদিও বিশ্লেষকেরা বলছেন এটি ক্যারিবীয় অঞ্চলে মার্কিনদের সামরিক স্থায়িত্ব গড়ার কৌশল। ডমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদের জানিয়েছেন সান ইসিদ্রো এয়ারবেস ও লাস আমেরিকাস বিমানবন্দরের সীমিত এলাকা মার্কিন বাহিনীকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেক্সেতের সঙ্গে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেন তারা। এর মাধ্যমে অপারেশন সাদার্ন স্পিয়ারের অংশ হিসেবে দেশটিতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হবে। চলতি বছরে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি 3 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানান বিশ্লেষকরা। এদিকে বিতর্কের সৃষ্টি করেছে সেপ্টেম্বরের অভিযানের জন্য কমান্ডারকে বাহবা দেয়া অবস্থায় মার্কিন সমরমন্ত্রী পিট হেক্সেথের একটি ভিডিও। রিপাবলিকান ডেমোক্রেট উভয়ই এই অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চলতি বছর ক্যারিবীয় জলসীমায় অন্তত 19টি সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত ভেনেজুয়েলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন দেশটির জ্বালানি বিশেষজ্ঞ রামিরো রয়রো। বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুদ থাকা সত্ত্বেও প্রযুক্তি, মুদ্রা লেনদেন ও সীমান্ত বাণিজ্যে মার্কিন অবরোধের প্রভাব ভেনেজুয়েলার অর্থনীতিকে পঙ্গু করে রেখেছে বলে দাবি করেন তিনি। ভারী অপরিশোধিত তেল উৎপাদনে যুক্তরাষ্ট্রের ঘাটতির কথা উল্লেখ করে রয়রো বলেন, ভেনেজুয়েলার তেলই মার্কিন শোধনাগারগুলোর প্রধান ভিত্তি, অথচ সামরিক চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সেই বাজারকেই অস্থিতিশীল করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আবারও ভয়াবহ বন্যার মুখোমুখি ইউরোপের দেশ গ্রিস। শনিবার প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে বিভিন্ন এলাকা জুড়ে 112টি জরুরি সতর্কতা জারি করেছে প্রশাসন। তবে সরকারের অবহেলা ও পরিকল্পনার অভাবকেই প্রতি বছরের বন্যার কারণ হিসেবে উল্লেখ করছেন স্থানীয়রা। এদিকে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার বন্যায় ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বন্যার ভয়াবহতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। স্থানীয় সময় শনিবার ঘূর্ণিঝড় বাইরনের প্রভাবে গ্রিসের এনিপাস নদীর পানি উপচে ওঠে। আকস্মিক বন্যার মুখোমুখি হয় দেশটির বেশ কয়েকটি অঞ্চল। নিচু এলাকাগুলোতে অন্তত 112টি জরুরি সতর্কতা জারি করে প্রশাসন। বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রতি বছরই বন্যার মুখোমুখি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। সরকারের যথাযথ পদক্ষেপের অভাবেই ক্ষয়ক্ষতি বাড়ছে বলে অভিযোগ তাদের। পৌরসভা বা আঞ্চলিক কর্তৃপক্ষ কিছুই করেনি। প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি হয়। প্রতিবার বৃষ্টি হলেই এখানে বন্যা দেখা দেয়। দিনে দিনে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এদিকে ইন্দোনেশিয়ার বন্যায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। এখনো নিখোঁজ শতাধিক মানুষ। রাস্তাঘাট ধ্বংস হয়ে যাওয়ায় খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি পৌঁছাতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী। আকাশপথে ত্রাণ ফেলার ব্যবস্থা করেছে প্রশাসন। এদিকে আচে তামিয়াংয়ের অনেক জায়গায় ত্রাণ পৌঁছাতে দেরি হওয়ায় বাসিন্দারা খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য দোকানপাট লুট করতে বাধ্য হয়েছেন। বন্যায় ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে ক্যান্ডি শহরে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক। এ সময় প্রভাবশালী এক বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে দেখা করার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্নির্মাণ নিয়ে ব্রিফিং দেন তিনি। দ্রুত এই প্রক্রিয়া শুরুরও নির্দেশ দেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সকালের সময় বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে 6 কোচ। ড্রেসিং রুমে এত কোচ কেন, উত্তরটা খুঁজছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার পর দলে সালাউদ্দিনের রোলটা কি, সেটাও জানতে চান তিনি। এছাড়া সিনিয়র সহকারী কোচকে নিয়ে যে বিতর্ক হচ্ছে সেটার জন্য সালাউদ্দিন নয়, ফিল সিমন্সকে প্রশ্নের মুখোমুখি করতে বলেন সুজন। তবে টিমে কোনো গ্রুপিং আছে সেটা বিশ্বাস করেন না সাবেক অধিনায়ক। বিশ্বকাপের আগে কোচ ক্যাপ্টেনকে নিজেদের সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখার পরামর্শ সুজনের।
কি হবে এখানে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা আমি বিশ্বাস করি না ন্যাশনাল টিমে। স্পিনে মুশতাক আহমেদ, পেস বোলিংয়ে শন টেইট, ফিল্ডিংটা দেখেন জেমস পেমেন্ট। টানা ব্যর্থতায় ব্যাটিং কোচের দায়িত্বটাও বিসিবি তুলে দেয় আশরাফুলের কাঁধে। অভিমানে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর আবারও শপথে ফিরেছেন সালাউদ্দিন। তবে প্রশ্ন, দলে তিনি করবেনটা কি? পরিকল্পনা আর সব ডিপার্টমেন্টের কাজ দেখার জন্য তো হেড কোচ ফিল সিমন্স নিজেই আছেন। 5 জন কোচের কি প্রয়োজনীয়তা আছে, মানে সালাউদ্দিন আর সিমন্সের কি কাজটা থাকবে আসলে? সিমন্স একটা হেড কোচ হিসেবে আমব্রেলার মতন কাজ করবেন, প্ল্যানিং করবেন, এই করবেন, হয়তো বা সালাউদ্দিন তাকে অ্যাসিস্ট করবেন এইসব ব্যাপারে। কিন্তু এখন আপনি স্পেসিফিক্যালি বলে দিয়েছেন আশরাফুল ইজ ব্যাটিং কোচ, তো সালাউদ্দিন তো ব্যাটিং দেওয়ার চিন্তা নাই ওর, বোলিং কোচ হিসেবে আপনার শন টেইট কাজ করবে। সালাউদ্দিনের রোলটা কি হবে এখানে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। একাদশে অতিমাত্রায় হস্তক্ষেপ, অফ ফর্মে থাকা জাকেরকে বারবার সুযোগ দেয়া, দলের মধ্যে গ্রুপিং করার অভিযোগও ওঠে সালাউদ্দিনের বিরুদ্ধে। তবে হেড কোচ থাকতে এসব বিষয় কেন সালাউদ্দিনকে দায়ী করা হচ্ছে সে প্রশ্ন সুজনের। প্রশ্নগুলো সব করা উচিত ফিল সিমন্সকে, নট সালাউদ্দিন। মানে সালাউদ্দিন কেন ডিসিশন মেকিং করবে? সালাউদ্দিন তো হেড কোচ না, ওর অবশ্যই দায়িত্ব আছে, বাট নট বিফোর সিমন্স। নাকের ডগায় বিশ্বকাপ, উইন্ডিজ সিরিজে হোয়াইট ওয়াশের ক্ষতটা আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মিটিয়েছে লিটন বাহিনী। তবে সিরিজ শুরুর আগে লিপো লিটনের মন্তব্য জন্ম দিয়েছে আলোচনার। ঘরের খবর প্রকাশ্যে আনায় সুজনের কাঠগড়ায় দুজনই। টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিলেন নিজেদের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখার। ঘরের কথাটা আমি বাইরে কেন লিক করবো, দ্যাটস ভেরি ভেরি, আমি মনে করি এটা কোনো প্রফেশনালের মধ্যে পড়ে। আমি সেটাও লিটনেরও দোষ দিব, লিটনেরও এটা করাটা উচিত হয়নি, এবং লিউয়ের আবার রিয়াক্ট দেখাটাও আমার মনে হয় নট রাইট। পাঁচ পর্যন্ত আমি দেখি না, কোনো প্রবলেম দেখি না। নাম্বার 6 পজিশনটা একটা ফিক্স করতে হবে। ইউ হ্যাভ টু ট্রাস্ট উইথ সামবডি। সোহান 2টা ম্যাচে রান্না করলে যদি আপনি বলেন সোহানকে সরাও, সোহানকে সরাই দেয়, তো ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর প্লেয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর কোচ অ্যান্ড ক্যাপ্টেন। বিশ্বকাপের আগে নেই আর কোনো আন্তর্জাতিক সিরিজ, বিপিএলই সারতে হবে সব ধরনের প্রস্তুতি। তবে সুজনের মতে তার জন্য প্রয়োজন স্পোর্টিং উইকেট। ডিপেন্ড করে সব উইকেটের উপরে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জানুয়ারিতে ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি, তবে তা নির্ভর করবে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর। এবারের বিশ্বকাপ ট্রফি সফরে আয়োজক প্রতিষ্ঠান দর্শক সম্পৃক্ততা বাড়াবে বলে প্রত্যাশা বাফুফের। 2026 বিশ্বকাপের ম্যাচ বাড়ায় এবার ফিফা থেকে পাওয়া টিকিটের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এদিকে আগামী বছর 5 প্রবাসী ফুটবলার নিয়ে কাজ করবে ফেডারেশন। লাতিন বাংলা সুপার কাপের অব্যবস্থাপনা নিয়ে আয়োজকদের সতর্ক করেছে বাফুফে। প্রায় চূড়ান্ত, আগামী 14 জানুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে বিশ্বকাপের ট্রফি। তবে সবকিছুই নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর। 2026 বিশ্বকাপের ম্যাচ বাড়তে পারে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত টিকিটের সংখ্যাও। আমাদেরকে ইনফর্ম করেছে, প্রেস করেছে যে তারা ট্রফিটা আনছে। তারা আমাদেরকে জানিয়েছে, বিকজ আমরা তো জানতাম, আমরা তো ফিফাকে বলেছি ইয়েস উই উড লাইক টু হোস্ট ইট, এবং একটা টেন্টেটিভ আমাদের ধারণা দেওয়া হয়েছে যে একদিনের জন্য আসবে ট্রফিটা, বাংলাদেশে একদিনের জন্য আসবে, এবং আমাদেরকে জাস্ট বলা হয়েছিল যে ওরা ফাইনাল প্ল্যানটা করে আমাদেরকে দেখাবে, এবং সেখানে যদি আমাদের কোনো ইনপুট থাকে বিফোর অফিসিয়ালি পাবলিশিং ইট, দে উইল কনসিডার দ্যাট ইনপুট। বিশ্বকাপের বছর থেমে থাকবে না দেশের ফুটবলও। আগামী বছর 5 প্রবাসী ফুটবলারকে বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ। এখানে রয়েছে আলোচিত সুলিভান ব্রাদার্স। তবে ফুলহামের বয়স ভিত্তিক দলে খেলা ফারহান আলী ওয়াহিদকে নিয়ে বাফুফে দিতে পারেনি আশার বাণী। সুলিভান ব্রাদার্স তো 5 জনের মধ্যে অবশ্যই আছে, আমরা তো অনেক আগে থেকে তাদের কাজ শুরু করেছি, বাট ফারহান আলীর আমরা ইনফ্যাক্ট যখন আমরা সমিতির সাথে কথা বলা শুরু করি তখনই আমরা ফারহানের ফ্যামিলিকে রিচ আউট করি, আমাদের একজন আমারই সম্মানিত কলিগ, একজন এক্সিকিউটিভ কমিটি মেম্বারকে দিয়ে, বাট তখন তার পরিবর্তে জানানো হয় যে অ্যাট দ্য মোমেন্ট দে আর নট কনসিডারিং, সো উই উইল ওয়েট। লাতিন বাংলা সুপার কাপে বাফুফের অসহযোগিতা নিয়ে আয়োজকদের করা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাফুফের সহসভাপতি। টুর্নামেন্টের জন্য ফেডারেশন থেকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে বলে জানান ফাহাদ করিম। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এই মুহূর্তে বেগম জিয়াকে বিদেশ নেওয়ার অবস্থা নেই, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলে ব্যবস্থা। শাশুড়ির পাশে জোবাইদা, দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান। সিলেট বিভাগে 239টি ক্রসিংয়ের 167টি অবৈধ। পথচারী ও যানবাহন পারাপারে প্রায় ঘটছে দুর্ঘটনা। লোকবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের দ্রুত নিয়োগের আশ্বাস। এবং রাজধানীতে এখনো জমেনি শীত পোশাকের কেনা বেচা। বছর ব্যবধানে বিক্রি নেমেছে অর্ধেকে, দাবি বিক্রেতাদের। দাম বাড়তির অভিযোগ ক্রেতাদের। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ।
আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।